আসসালামু আলাইকুম। আমরা গত একটা বা একাধিক ভিডিওতে বিভিন্ন ফরেন পলিসিস নিয়ে বিভিন্ন ডিপ্লোম্যাটিক যে টার্মগুলো রয়েছে ওয়ার্ল্ড পলিটিক্সে সেগুলো কীভাবে প্রভাব বিস্তার করে এবং সেগুলো খুব সহজ ভাষায় কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা দেখেছিলাম এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক টার্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের যে পলিসিস বা যুক্তরাষ্ট্র কীভাবে আসলে বর্তমানে এত বড় গ্লোবাল পাওয়ার হয়ে উঠেছে সেগুলোর পেছনে কিন্তু তার ডিপ্লোমেসি আর তার পররাষ্ট্রনীতিটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছে। তো আমরা আজকে থেকে যেটা আলোচনা করা শুরু করছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আমরা সর্বমোট ৩টা হয়তো ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পার্ট ১ ফরেন পলিসির, এবং তারপর আমরা পার্ট ২ এবং পার্ট ৩ এই ৩ পার্টেই আশা করছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা রাখার বা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আলোচনা করব। শুরু করা যাক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। সো একদম ভূমিকাতে যদি বলতে শুরু করি সেটা হচ্ছে যে ২১ শতকের বিশ্ব রাজনীতি বোঝার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি জানা আমাদের জন্য অত্যাবশ্যক। সো যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিশ্বকে মূলত কীভাবে দেখে এবং বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হওয়া চাই তা নিয়ে এই অধ্যায়টি আমরা সাজানোর চেষ্টা করেছি এবং এই যে আমাদের যে ৩টা ভিডিও হবে যুক্তরাষ্ট্রের উপর বেস করে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির উপর বেস করে, সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডিপার্টমেন্ট অফ স্টেট বলা হয় আর পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। সো কংগ্রেসের অনুমতি ছাড়া মার্কিন প্রেসিডেন্ট অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে কিন্তু পারে না। যুদ্ধ ঘোষণা করতে প্রেসিডেন্টকে নিম্নকক্ষের 2/3 সমর্থন পেতে হয়। কিন্তু মনে করেন কংগ্রেসে কোনো বিল পাস হয়েছে কিন্তু সেটা প্রেসিডেন্টের মনপুত হয়নি, তখন প্রেসিডেন্ট সেটাতে ভেটো দিতে পারেন। সো প্রেসিডেন্ট স্বাক্ষর না দিলে অনেক বিল আইনে পরিণত হয় না, সেই বিলটির মৃত্যু ঘটে। প্রেসিডেন্টের এই ক্ষমতাকে বলা হয় পকেট ভ্যাটো বলা হয়। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে দেশের মিলিটারির সর্বাধিনায়ক। রাষ্ট্রের সিকিউরিটির রক্ষার্থে যে কোনো স্টেপ গ্রহণ করার ক্ষমতা তার হাতে রয়েছে। বর্তমান 21 শতাব্দীতে মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রেসিডেন্ট একক উৎসে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি স্থাপন, পারমাণবিক শক্তির বিকাশ বা প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন, সামরিক জোট গঠন, বিভিন্ন দেশে মিলিটারি ঘাঁটি স্থাপন ইত্যাদি কাজগুলো মার্কিন প্রেসিডেন্ট একাই করে থাকেন। এসব বিষয়ে প্রেসিডেন্ট এর সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিষয়গুলো প্রেসিডেন্টের একক ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাই মার্কিন স্বার্থকে মাথায় রেখে এবং স্বীয় রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। সময় প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারার পরিবর্তন এসেছে। যুগের সাথে মানানসই সাধারণত এমন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার চেষ্টা করে থাকে যুক্তরাষ্ট্র। তাই 21 শতকের বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি বোঝার সুবিধার্থে আমরা এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আদ্যোপান্ত জানার চেষ্টা করব। তাহলে একটা বিষয় এখানে একটু বলে রাখা ভালো, এই লাস্ট কয়েকটা মিনিট আমরা যেগুলো কথাবার্তা বললাম বা আলোচনা করার চেষ্টা করলাম সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আসলে প্রেসিডেন্টের যে ভূমিকা সেটা আসলে ক্রমবর্ধমানভাবে বেড়ে শুরু করেছে। খেয়াল করুন, একটা সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কাঠের পুতুল মনে করা হতো এবং অনেক রাজনীতিবিদ বা যারা হচ্ছে বিশ্লেষক রয়েছেন তারা এখনও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কাঠের পুতুল মনে করে থাকেন। কিন্তু বিষয়টা অনেকাংশেই এখন এরকম নেই, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামরিক যে পাওয়ার সেখানে অনেক বড় ভূমিকা রাখে, পররাষ্ট্রনীতি সেখানে অনেক বড় ভূমিকা রাখে। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক সময় যে কাঠের পুতুল ছিল সেই জায়গা থেকে বলা যায় বর্তমানে অনেকটাই বের হয়ে আসে, যদিও সেখানে আসলে তার পার্টি, সেটা রিপাবলিকান পার্টি হোক কিংবা ডেমোক্রেটিক পার্টি হোক, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু পররাষ্ট্রনীতিতে খুব বড় ভূমিকা রাখে এবং আমরা যেহেতু আজকে আলোচনা করছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সুতরাং এইটা বিষয় এখানে বলে রাখাটা ভালো ছিল। এবার দেখি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এত নিখুঁত, এই নিখুঁত হওয়ার কারণটা আসলে কী। সো রাষ্ট্র পরিচালনার নীতি, সরকারের গৃহীত পলিসি এবং পররাষ্ট্রনীতিগুলো যত বেশি নিখুঁত হবে একটি রাষ্ট্র তত বেশি উন্নত হবে। তার মানে রাষ্ট্র পরিচালনার নীতি যত নিখুঁত হবে, সরকারের গৃহীত পলিসিগুলো যত নিখুঁত হবে, পররাষ্ট্রনীতিগুলো যত নিখুঁত হবে, একটা রাষ্ট্র তত বেশি শক্তিশালী হবে, তত বেশি উন্নত হবে। সো যুক্তরাষ্ট্রের রাজনীতি মূলত পলিসি নির্ভর। সেখানে চেতনা, মতাদর্শ, আইডিওলজির তেমন কোনো প্রভাব নেই। তাদের কার্যকরী নীতির কারণেই আজকে যুক্তরাষ্ট্র পরাশক্তি হতে পেরেছে। যুক্তরাষ্ট্রের জন্য কার্যকরী পলিসি তৈরির সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তাদের কনগ্রেশনাল কমিটিগুলো। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের মোট সদস্য 535 জন। এই সদস্যদের ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়। যেই বিষয়ে এক্সপার্ট তাকে সেই কমিটিতে রাখা হয়। সরকার এবং বিরোধী উভয় দলের সদস্যই কমিটিতে থাকে। খেয়াল করি আমাদের দেশের সাথে কিংবা তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল যে কোনো দেশের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাটা একটু খেয়াল করি, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আসলে কেন তারা এত উন্নত বর্তমানে। সো বিশেষজ্ঞদের
নিয়ে গঠিত এই কমিটিগুলো নিজ নিজ সেক্টর নিয়ে কাজ করে, গৃহীত পলিসিগুলোর খুঁটিনাটি বিশ্লেষণ করে। বিশ্বের রিজিয়ন ভেদে আলাদা আলাদা পররাষ্ট্র বিষয়ক কমিটি রয়েছে। বাংলাদেশের মতন না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এরকম না। ওদের ফরেন পলিসি এক একটা রিজিয়নের জন্য এক এক রকমের হয়। উদাহরণস্বরূপ, আফ্রিকা বিষয়ক কমিটি আফ্রিকা যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে। ইউরোপের কমিটি ইউরোপের যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে। মধ্যপ্রাচ্য নিয়ে আলাদা কমিটি রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের পলিসি কী হওয়া উচিত সেটা নিয়ে কাজ করে। উল্লেখ্য, এসব কমিটির মধ্যে আবার উপকমিটিও রয়েছে, যারা পুরো রিজিয়ন নিয়ে কাজ করার পরিবর্তে ওই রিজিয়নে শুধু একটি দেশ নিয়ে কাজ করে। তো দক্ষিণ এশিয়া নিয়ে আলাদা কমিটি রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্র কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটার উপরেও কমিটি রয়েছে। শুধু চীন নিয়েও স্বতন্ত্র একটি কমিটি রয়েছে, চীনকে কীভাবে মোকাবিলা করা উচিত তারা শুধু সেটা নিয়েই কাজ করবে। মার্কিন পররাষ্ট্রনীতি তৈরিতে এই কমিটিগুলোর ভূমিকা ব্যাপক। ঠিক এ কারণে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন কমিটিগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আইনসভা বা লিটল লেজিসলেটর হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিটি সিনেটর এবং প্রতিটি রিপ্রেজেন্টেটিভ সে দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য। তারা সবাই অনেক শিক্ষিত এবং রাজনৈতিক সচেতন। তাই কংগ্রেসের সদস্যদের মধ্যে দলীয় রাজনীতি প্রকট থাকলেও রাষ্ট্রের স্বার্থে তারা সবাই এক। যেমন এখন জো বাইডেনের শাসনামলে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার মোট সদস্য 52 জন। গ্রেগরি মিক্স এর সভাপতিত্বে এই কমিটির মোট সদস্যের 27 জন ডেমোক্রেটিক পার্টির আর 25 জন রিপাবলিকান পার্টির। বিশাল ব্যাপার আসলে, মানে একটা ভাইটাল জায়গায় ওখানে তার মেইন অপোজিশন পার্টির 25 জন মানুষ আছে। এখন আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কোন বিষয়গুলো প্রাধান্য লাভ করে। মূলত মেজর স্কেলে যদি বলি 5টা বিষয় প্রাধান্য লাভ করে: সিকিউরিটি, অ্যাক্সেস, ব্যালেন্স অফ পাওয়ার, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড লিডার। এগুলো একটু ব্যাখ্যা করি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে 5টি উদ্দেশ্য রয়েছে। এই 5টি উদ্দেশ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় মূলত। এই 5টি উদ্দেশ্য, প্রথমটা যেমন বলছিলাম সিকিউরিটি। রাষ্ট্রের ভূখণ্ডকে টিকিয়ে রাখা এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা, অর্থাৎ স্টেট সার্ভাইভাল করা। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার যোগ করাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান দিক। যুক্তরাষ্ট্রের যে সকল নাগরিক ও ব্যবসায়ী বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত তাদের। 2 নম্বর অ্যাক্সেস। দ্বিতীয় উদ্দেশ্যটি হলো বৈশ্বিক সম্পদ এবং বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করা। এখন প্রশ্ন হচ্ছে, বৈশ্বিক সম্পদ বলতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা আসলে কী বোঝান? সাধারণত বৈশ্বিক সম্পদ বলতে প্রাকৃতিক সম্পদ তথা তেল, গ্যাস ইত্যাদি বোঝায়। কথা হলো যে এই প্রাকৃতিক সম্পদগুলো তো কোনো না কোনো দেশের অধীনে। যেমন বিশ্বের অধিকাংশ তেল সম্পদ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে। একইভাবে স্বর্ণ, আকরিক ধাতু, মিনারেল, ডায়মন্ড, কপার, ইউরেনিয়াম, প্লাটিনাম, কোবাল্ট, বক্সাইট ইত্যাদি প্রাকৃতিক সম্পদের প্রায় সবই আফ্রিকার দেশগুলোর অধীনে। বিশ্বের এসব সম্পদে যুক্তরাষ্ট্র তার অধিকার চায়। এসব বৈশ্বিক সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করাই তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। বৈশ্বিক সম্পদ আহরণে যদি যুদ্ধ করতে হয় তারা সেটাই করবে, যদি বিদেশি কোনো রাষ্ট্রের সরকারকে উৎখাত করতে হয় সেটাও করবে। যুক্তরাষ্ট্রের পণ্যের বাজার সম্প্রসারিত করা, অস্ত্রের বাজার ধরে রাখা, বহির্বিশ্বে মার্কিন কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষা করা ইত্যাদি অন্যতম উদ্দেশ্য। 3 নম্বর যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ধরে রাখা, যুক্তরাষ্ট্রের চেয়ে অধিক শক্তিশালী কোনো রাষ্ট্রের যেন উত্থান না হয় সেদিকে লক্ষ্য রাখা। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব রক্ষায় মিত্র রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা। 4 নম্বর হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্র যেহেতু গণতন্ত্রের ধারক বাহক, তাই বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার রক্ষা করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বটি যুক্তরাষ্ট্র কখনো নিজে পালন করবে, কখনো আবার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পাদন করবে। বিশ্ব মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ পরিচালিত হবে এবং ব্রেটেন উডস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিশ্বের তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে বৈদেশিক সাহায্য প্রদান করাও তাদের পররাষ্ট্রনীতির অন্যতম কৌশল। 5 নম্বর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড লিডার। বিশ্বকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তারা মনে করেছে যে বিশ্বে যুক্তরাষ্ট্রের লিডারশিপ অনুপস্থিত থাকলে বিশ্ব ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টি হবে। তাই বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করা তাদের পররাষ্ট্রনীতির অন্যতম উদ্দেশ্য। আমরা এর মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। আগামী দিন অর্থাৎ পরবর্তী যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমরা শুরু করব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আদ্যপ্রান্তের আরও ডেপথ অ্যানালাইসিসে, এবং আমরা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করব। আশা করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।